Students, you are welcome. HS English first paper, English for today for class 11 and 12, Unit 6, Lesson 1. The storm and stress at adolescence. Adolescence বা কৈশোরের storm and stress, ঝড় এবং ঝঞ্ঝা, অর্থাৎ কৈশোরের ঝড় এবং ঝঞ্ঝা. Lecture 2. Warm up activity. Make a Facebook post answering the following questions. নিচের কোয়েশ্চেনের আলোকে তুমি একটা ফেসবুক পোস্ট তৈরি করো. প্রথম প্রশ্ন, which problems do you usually face everyday life? তুমি প্রাত্যহিক জীবনে সাধারণত কোন কোন সমস্যাগুলো ফেস করো? Do your family and society help you to face the problem? এই প্রবলেম বা সমস্যাগুলো ফেস করা মোকাবেলার ক্ষেত্রে তোমার সোসাইটি, সমাজ এবং তোমার ফ্যামিলি কি তোমাকে হেল্প করে, সহায়তা করে? Have you ever met any student at your college who is drug addicted? তুমি কি ড্রাগ এডিক্টেড কোনো স্টুডেন্টকে কখনো তোমার কলেজে মেট করেছো, তাকে দেখেছো? Which problems does he face? তোমার সেই ক্লাসমেট, ড্রাগ এডিক্টেড ক্লাসমেট, তার জীবনে কি কি প্রবলেম ফেস করে? তুমি যদি তোমার শিক্ষা প্রতিষ্ঠানে না দেখে থাকো, সোসাইটিতেও এরকম ড্রাগ এডিক্টেড কাউকে দেখে থাকো, তাহলে সে তার জীবনে কি প্রবলেম ফেস করে তাও তুমি লিখতে পারো. Have you ever heard about the health risks related to sex and marriage of adolescents? Adolescents বা কিশোর কিশোরীদের সেক্সুয়াল লাইফ, যৌন জীবন এবং তাদের ম্যারেজ অর্থাৎ বৈবাহিক সম্পর্ক ইত্যাদি সম্পর্কে তুমি কি জানো, বা তার সাথে রিলেটেড যে হেলথ রিস্ক আছে, স্বাস্থ্য ঝুঁকি আছে, কি কি স্বাস্থ্য ঝুঁকি আছে তার সম্পর্কে তুমি সচেতন কিনা তাও তুমি তোমার ফেসবুক পোস্টটাতে লিখবে. নাও পজ দ্য ভিডিও অ্যান্ড রাইট দ্য আনসার. তুমি ভিডিও পজ করে উত্তরটা কাইন্ডলি লেখো. তা আশা করি ভিডিও পজ করে তুমি উত্তরটা লিখেছ. আমরা সিন কম্প্রিহেনশনটা পড়ি. অ্যাডোলেসেন্স ইজ এ টাইম. অ্যাডোলেসেন্স হলো এমন একটা সময় অফ ট্রিমেন্ডাস গ্রোথ অ্যান্ড পটেনশিয়াল. এটা হলো ট্রিমেন্ডাস, বড় ধরনের গ্রোথ, বৃদ্ধির সময়, অ্যান্ড পোটেনশিয়াল, সম্ভাবনার সময়. অর্থাৎ অ্যাডোলেসেন্স বা কৈশোরকাল 13 থেকে 18 বছর বয়স পর্যন্ত এই সময়কালকে আমরা বলি অ্যাডোলেসেন্স. এই সময়কালটা হলো গ্রোথ, ডেভেলপমেন্ট এবং পোটেনশিয়ালিটির সময়, অর্থাৎ বৃদ্ধি, বিকাশ এবং মানুষের সম্ভাবনা, ভবিষ্যৎ তৈরির সময়. কিন্তু ইট ইজ অলসো টাইম অফ কনসিডারেবল রিস্ক. কিন্তু এটা একই সাথে রিস্কের সময়, ঝুঁকির সময়, এবং কনসিডারেবল, বিবেচনা করার মতো, ধর্তব্যের মধ্যে পড়ে এরকম ঝুঁকির সময়. কারণ ডিউরিং হুইচ, এই সময়কালে সোশ্যাল কনটেক্সট, সামাজিক প্রেক্ষাপট বা সামাজিক পরিপ্রেক্ষিতগুলো এক্সার্ট, প্রয়োগ করে, রাখে পাওয়ারফুল ইনফ্লুয়েন্সেস, গুরুত্বপূর্ণ ভূমিকা. কারণ এই বয়সটাতে মানুষের জীবনে তার সামাজিক অবস্থা, সোশ্যাল কনটেক্সট একটা বড় ভূমিকা পালন করে. মেনি অ্যাডোলেসেন্টস, অনেক কিশোর কিশোরীরা ফেস প্রেশার, তারা প্রেশার ফিল করে, চাপের মুখোমুখি হয়. কিসের চাপের মুখোমুখি হয়? অ্যাবিউজ, ব্যবহার করতে সে বাধ্য হয়. কি ব্যবহার করে? অ্যালকোহল ইউজ করতে পারে, সিগারেটস ধূমপান করতে পারে, অর আদার ড্রাগস, এবং অন্যান্য ড্রাগ বা মাদক গ্রহণ করতে সে বাধ্য হয়. অর্থাৎ অনেক সময় তাকে স্মোকিং এবং ড্রাগ তোমার অ্যাডিকশনে এবং যে তোমার অ্যালকোহল কনজামশনে সে বাধ্য হয়, অ্যালকোহল গ্রহণ করতে সে বাধ্য হয়. অ্যান্ড টু ইনিশিয়েট সেক্সুয়াল রিলেশনশিপ, এবং কখনো কখনো তারা সেক্সুয়াল রিলেশনশিপ, কারোর সাথে যৌন সম্পর্ক তৈরি করতেও বাধ্য হয়, তাদেরকে বাধ্য করা হয়. বিশেষত আর্লি ম্যারেজের কারণে তারা, বালিকারা এই বয়সে যৌন সম্পর্ক করতে বাধ্য হয়, যা পুটিং দেমসেলস অ্যাট হাই রিস্ক, যা তাদেরকে রিস্ক বা ঝুঁকির মুখে পুট করে, ঠেলে দেয়, ফর ইন্টেনশনাল অ্যান্ড আনইনটেনশনাল ইঞ্জুরিস, এবং এই কারণে তার শরীরে কিন্তু ইঞ্জুরি হতে পারে, ক্ষত তৈরি হতে পারে, এবং সেটা ইন্টেনশনাল, ইচ্ছাকৃত ইঞ্জুরি হতে পারে, এবং আনইনটেনশনাল ইঞ্জুরি, অনিচ্ছাকৃত ইঞ্জুরি হতে পারে. আর কি হতে পারে এই সেক্সুয়াল রিলেশনশিপের কারণে? আনইনটেন্ডেড প্রেগনেন্সিস, অপ্রত্যাশিত, চাচ্ছে না এমন আনইনটেন্ডেড প্রেগনেন্সি, অর্থাৎ সন্তান ধারণের সমস্যার মুখোমুখি সে হতে পারে. অ্যান্ড সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনস, এবং সে যে যৌনবাহিত যে রোগ, সেক্সুয়ালি ট্রান্সমিট করে বাহিত যে ইনফেকশনগুলো আছে, রোগগুলো আছে, যাকে আমরা সংক্ষেপে বলছি STIs, তার সম্মুখীন সে সেই সমস্ত রোগ দ্বারা সে আক্রান্ত হতে পারে. ইনক্লুডিং, এর মধ্যে অন্তর্ভুক্ত আছে, অর্থাৎ STI বা তোমার সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনগুলোর মধ্যে অন্তর্ভুক্ত আছে HIV হলো হিউম্যান ইমিউনোডিফিসিয়েন্সি ভাইরাস. এই HIV বা হিউম্যান ইমিউনোডিফিসিয়েন্সি ভাইরাসের কারণে কিন্তু এইডস রোগ হতে পারে, এবং এটা কিন্তু একটা STI এর মধ্যে পড়ে, অর্থাৎ সে HIV দ্বারা আক্রান্ত হতে পারে. তাহলে আমরা প্রথম সেন্টেন্সে পড়লাম যে এটা গ্রোথ পোটেনশিয়ালিটির সময়, একই সাথে রিস্কের সময়. কারণ এই সময় মানুষ ড্রাগ এডিকশন, অ্যালকোহল কনজামশন, স্মোকিং, তারপরে বিভিন্ন সেক্সুয়াল রিলেশনশিপ রিলেটেড হেলথ রিস্কের মুখোমুখি সে হতে
পারে এবং এর ফলশ্রুতিতে সে এমনকি এইডসেও আক্রান্ত হয়ে যেতে পারে। মেনি অলসো এক্সপিরিয়েন্স আ ওয়াইড রেঞ্জ অফ অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড মেন্টাল হেলথ প্রবলেমস। এর বাইরে আর কী সমস্যার সম্মুখীন সে হয়? মেনি অ্যাডোলেসেন্টস, অনেক কিশোর কিশোরীরা এক্সপিরিয়েন্স, তারা অভিজ্ঞতা লাভ করে এ ওয়াইড রেঞ্জ অফ, বিস্তৃত পরিসরে অ্যাডজাস্টমেন্ট অর্থাৎ মানিয়ে নেওয়ার সমস্যা সে ফেস করতে পারে। অর্থাৎ সে পরিবারে এবং সমাজে নিজেকে মানিয়ে নিতে পারে না, এই সমস্যা সে ফেস করতে পারে। অ্যান্ড মেন্টাল হেলথ প্রবলেমস, এবং মানসিক স্বাস্থ্য সমস্যার সম্মুখীন সে হতে পারে। বিহেভিয়ার প্যাটার্নস, অর্থাৎ আচরণের ধরন বা আচরণের পর্যায়ে সাধারণত বিহেভিয়ার বা আচরণের দুই ধরনের প্যাটার্ন আছে। একটা হলো গুড বিহেভিয়ার, ভালো আচরণ, আর একটা হলো ব্যাড বিহেভিয়ার, খারাপ আচরণ। তো বিহেভিয়ার প্যাটার্নস, আচরণের ধরন, দ্যাট আর এস্টাবলিশড, যা এস্টাবলিশ করে গড়ে ওঠে ডিউরিং সময়ে, দিস পিরিয়ড, ডিউরিং অ্যাডোলেসেন্স পিরিয়ড, কৈশোরকালে যে মানুষের বিহেভিয়ার প্যাটার্ন, আচরণের ধরন গড়ে ওঠে, সাচেস, যেমন দ্য ইউজ অর অ্যাভয়েডেন্স অফ ড্রাগস, অর্থাৎ কৈশোরকালেই নির্দিষ্ট হয়ে যায় সে ড্রাগ ইউজ করবে না ড্রাগকে অ্যাভয়েড করবে, সেই অভ্যাসটা তার গড়ে ওঠে। অ্যান্ড টেকিং অর অ্যাবস্টেনিং ফ্রম সেক্সুয়াল রিস্ক, অর্থাৎ সেক্সুয়াল রিস্কের সাথে, অর্থাৎ ঝুঁকিপূর্ণ যৌন সম্পর্কে বা যৌন সম্পর্কে যে ঝুঁকি, সেইটাতে সে টেক করবে, গ্রহণ করবে না, সেটা থেকে নিজেকে সে অ্যাবস্টেইন করবে, বিরত রাখবে। এই সমস্যাগুলো কিন্তু সে ফেস করে। এইটা ক্যান হ্যাভ এ লং লাস্টিং নেগেটিভ অ্যান্ড পজিটিভ ইফেক্টস। এই ড্রাগ অ্যাডিকশন এবং সেক্সুয়াল হেলথ রিস্কের সাথে জড়িত হওয়া এবং না হওয়ার উপর নির্ভর করে তোমার একটা এই সম্পর্কিত হওয়াটা তোমার একটা লং লাস্টিং দীর্ঘমেয়াদী নেগেটিভ নেতিবাচক অথবা পজিটিভ ইতিবাচক ইফেক্ট প্রভাব ফেলতে পারে অন উপরে, কিসের উপরে? ফিউচার, ভবিষ্যতের উপরে। বিশেষত ভবিষ্যতে একজন ব্যক্তির হেলথ, স্বাস্থ্য কেমন হবে এবং তার ওয়েলবিং, কল্যাণ কেমন হবে, সেইটা কিন্তু নির্ভর করছে এই বয়সে এই দুইটা জিনিস থেকে নিজেকে বিরত রাখা এবং এই দুইটা জিনিসের সাথে জড়িয়ে যাওয়ার উপর। অর্থাৎ তুমি যদি আর্লি ম্যারিজ এবং ড্রাগ অ্যাডিকশনের মুখোমুখি হও এই অ্যাডোলেসেন্সে 13 থেকে 18 বছরের মধ্যে, তাহলে তোমার ফিউচারটা খারাপ হবে। আর তুমি যদি এতে জড়িত না হও তাহলে তোমার ফিউচারটা বেটার হবে। এই সেন্টেন্সে এই কথাটাই বলা হয়েছে। অ্যাজ এ রেজাল্ট, ফলাফলস্বরূপ, অ্যাডাল্টস হ্যাভ ইউনিক অপরচুনিটিস টু ইনফ্লুয়েন্স অ্যাডোলেসেন্টস। ফলাফলস্বরূপ অ্যাডাল্টদের অর্থাৎ পূর্ণবয়স্ক ব্যক্তিদের আছে ইউনিক অপরচুনিটি, একটা সুবর্ণ সুযোগ আছে, অনন্য একটা সুযোগ আছে টু ইনফ্লুয়েন্স, প্রভাবিত করার। কাকে প্রভাবিত করার? অ্যাডোলেসেন্টস, কিশোর কিশোরীদের। অর্থাৎ কিশোর কিশোরীদের জীবনে এই ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলার ক্ষেত্রে সমাজের পূর্ণবয়স্ক ব্যক্তি বা পরিবারের পূর্ণবয়স্ক ব্যক্তিদের একটা ভূমিকা আছে। অর্থাৎ তোমার যে বয়সে বড়, যাদের বয়স 18-এর উপরে, এমন পরিবারের যে কোনো সদস্য তোমাকে যদি বুঝিয়ে দেয় যে এই বয়সে তুমি যদি আর্লি ম্যারিজ বা সেক্সুয়াল রিলেশনশিপ বা ড্রাগ অ্যাডিকশন, অ্যালকোহল কনজামশন বা স্মোকিংয়ের সাথে জড়িত হও, তাহলে সেটা কিন্তু তোমার ফিউচারের জন্য খুব খারাপ হবে। এবং এই ইনফ্লুয়েন্সটা যদি তোমার রাখতে পারে তোমার অ্যাডাল্টরা তোমাদের উপর, এই বয়সে কিশোর কিশোরীদের উপর, সেটা তাদের ফিউচারের জন্য বেস্ট। তাহলে আমরা এখানে পড়লাম অ্যাডোলেসেন্টসদের কী কী ঝুঁকি আছে এবং সেই ঝুঁকিগুলো মোকাবেলায় অ্যাডাল্টরা কীভাবে হেল্প করতে পারে। পরের প্যারায় আমরা যাই। অ্যাডোলেসেন্টস আর ডিফারেন্ট বোথ ফ্রম ইয়াং চিলড্রেন অ্যান্ড অ্যাডাল্টস। অ্যাডোলেসেন্টসরা, কিশোর কিশোরীরা ইয়াং চিলড্রেনদের চেয়ে ডিফারেন্ট, অর্থাৎ বাচ্চা যারা শিশু, যাদের বয়স 12-র মধ্যে, তাদের চেয়ে কিন্তু 13 থেকে 18 বছর বয়সী অ্যাডোলেসেন্টসরা, কিশোর কিশোরীরা ভিন্ন হয়। আবার একই সাথে তারা কিন্তু অ্যাডাল্টস বা পূর্ণবয়স্ক ব্যক্তির তুলনায়ও কিন্তু তারা ভিন্ন হয়। অর্থাৎ একজন অ্যাডোলেসেন্টস সে শিশুদের মতো আচরণ করে না, আবার সে দেখা যাচ্ছে একজন পূর্ণবয়স্ক ব্যক্তির মতো আচরণও করতে পারে না বা করে না, সেই ক্ষেত্রেও তার সীমাবদ্ধতা আছে। অর্থাৎ সে না শিশু না পূর্ণবয়স্ক ব্যক্তি, এমন একটা অবস্থার মধ্যে সে থাকে। স্পেশালি, বিশেষত, অ্যাডোলেসেন্টস আর নট ফুললি ক্যাপেবল অফ আন্ডারস্ট্যান্ডিং কমপ্লেক্স কনসেপ্টস। যেমন তার কিছু সীমাবদ্ধতা আছে। কী কী সমস্যা আছে? অ্যাডোলেসেন্টসরা, কিশোর কিশোরীরা, নট, পারে না, ফুললি, পুরোপুরি, ক্যাপেবল অফ, তারা পুরোপুরি ক্যাপেবল না, সক্ষম না। কি করতে সক্ষম না? আন্ডারস্ট্যান্ডিং, বুঝতে সক্ষম না। কি বুঝতে সক্ষম না? কমপ্লেক্স, জটিল কনসেপ্টস, বিষয়গুলো, অর্থাৎ জটিল বিষয়গুলো বুঝতে তারা সক্ষম না। কেমন? যেমন আর্লি ম্যারিজ
ম্যারিজের পরে একটা অ্যাডোলেসেন্স বালক বালিকা 13 থেকে 17 বছর বয়সী একটা বালিকা কিন্তু তার ইন লস শ্বশুরবাড়িতে গিয়ে শ্বশুরবাড়ির সদস্যদের সাথে কেমন আচরণ করবে সেখানে সম্পর্কগুলো কিন্তু খুব জটিল, সেটা কিন্তু সে সবসময় বুঝতে পারে না। ফলে দেখা যায় সে কিন্তু শ্বশুরবাড়িতে শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হয়। or the relationship between behavior and consequences, এবং তারা বিহেভিয়ার আচরণ এবং আচরণের যে কনসিকুয়েন্স ফলাফল এই দুইটার যে রিলেশনশিপ সম্পর্ক সেইটা সে বুঝতে পারে না। অর্থাৎ ভালো আচরণের কনসিকুয়েন্স বা রেজাল্ট হবে ভালো, আর খারাপ বিহেভিয়ারের কনসিকুয়েন্স বা রেজাল্ট হবে খারাপ। সুতরাং আচরণ এবং আচরণের ফলাফল এই দুইটার রিলেশনশিপ জটিল সম্পর্ক সে বুঝতে পারে না। ফলে সে সোসাইটিতে অনেক সময় অনেকের সাথে খারাপ ব্যবহার করে বিপদে পড়ে। or the degree of control they have or can have over health decision making, অথবা the degree of control they have অথবা can have, অর্থাৎ কন্ট্রোল নিয়ন্ত্রণ, নিজের উপর নিয়ন্ত্রণের যে ডিগ্রি মাত্রা দে হ্যাভ তাদের আছে অথবা ক্যান হ্যাভ থাকতে পারে ওভার উপরে, বিশেষত হেলথ ডিসিশন মেকিং স্বাস্থ্য সংক্রান্ত ডিসিশন মেক করার ক্ষেত্রে, অর্থাৎ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ডিসিশন অর্থাৎ সিদ্ধান্ত মেকিং মানে নেওয়া, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিশেষত হেলথ সম্পর্কিত স্বাস্থ্য সম্পর্কিত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তারা তাদের নিজেদের উপর খুব বেশি কন্ট্রোল থাকে না। 13 থেকে 17 বছর বয়সী বালিকাদের যখন তার বাবা মায়েরা আর্লি ম্যারিজ অর্থাৎ তোমার অল্প বয়সে বিয়ে দিয়ে দেয়, তখন আর্লি ম্যারিজ রিলেটেড বা সন্তান ধারণ, সন্তানদের বড় করে তোলা, সেক্সুয়াল রিলেশনশিপে যুক্ত হওয়া, এর সাথে জড়িত যে হেলথ রিস্কগুলো আছে সেই সম্পর্কে সে খুব বেশি সচেতন থাকে না এবং এই ক্ষেত্রে সে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না যে এই বয়সে আমি যদি সন্তান ধারণ করি সেটা আমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে, আমি মারা যেতে পারি, আমার সন্তানও মারা যেতে পারে সন্তানের জন্ম দিতে গিয়ে। এই হেলথ ডিসিশন মেকিং অর্থাৎ এই বয়সী মেয়ে শিশুরা বিশেষত আমি বলবো সন্তান ধারণের ক্ষেত্রে যে হেলথ রিস্ক আছে এবং হেলথ সম্পর্কিত যে ডিসিশন আছে সেটা সে মেক করতে পারে না, গ্রহণ করতে পারে না। তার আর কি সীমাবদ্ধতা আছে, ইনক্লুডিং দ্যাট রিলেটেড টু সেক্সুয়াল বিহেভিয়ার, এবং এর মধ্যে সম্পর্কিত আছে সেক্সুয়াল বিহেভিয়ার, যৌন আচরণ কেমন হবে সেই সম্পর্কেও কিন্তু সে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। অর্থাৎ 13 থেকে 17 বছর বয়সী একটা মেয়ে বিয়ে হয়ে যাওয়ার পরে সে বার্থ কন্ট্রোলের সামগ্রীগুলো ব্যবহার করবে কি করবে না সেই সিদ্ধান্ত সে গ্রহণ করতে পারে না। সেটা পুরোপুরি তার নির্ভর করে তার স্বামী এবং স্বামীর পরিবারের উপরে। অর্থাৎ সে সন্তান ধারণ করবে কি ধারণ করবে না, তার সেক্সুয়াল বিহেভিয়ারটা কেমন হবে সেই ডিসিশনটা সে মেক করতে পারে না। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখানে লজ্জিত হওয়ার কিছু নেই, এই কথাগুলোই এই টেক্সটে বোঝানো হয়েছে। This inability may make them particularly vulnerable to sexual exploitation and high risk behaviors. তো এখানে তার দুইটা ঝুঁকি তৈরি হয় তার এই ইনক্যাপাবিলিটির কারণে, অক্ষমতার কারণে। দিস ইনঅ্যাবিলিটি এই অক্ষমতা অর্থাৎ সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা না থাকা এবং ওই যে ডিসিশন মেকিং করতে না পারা এবং জটিল সম্পর্কগুলো আন্ডারস্ট্যান্ড করতে না পারা, তারপরে তোমার বিহেভিয়ার এবং বিহেভিয়ারের কনসিকুয়েন্স বুঝতে না পারা, এই যে বিষয়গুলো আছে, এই যে ইনএবিলিটি অক্ষমতা তার, এই অক্ষমতাটা মে মেক দেম পার্টিকুলারলি ভালনারেবল, তাদেরকে ভালনারেবল করতে পারে, অর্থাৎ তাদেরকে দুর্বল করে দিতে পারে বা তাদেরকে ভালনারেবল সহজ শিকারে পরিণত করতে পারে। কিসের সহজ শিকার? টু সেক্সুয়াল এক্সপ্লয়েটেশন, তাকে যৌন নির্যাতনের সহজ শিকারে পরিণত করতে পারে। অর্থাৎ 13 থেকে 17 বছর বয়সী একটা মেয়ে যদি সেক্সুয়াল রিলেশনশিপ করতে না চায় তাহলে দেখা যায় যে আর্লি ম্যারিজের পরে সে হাজব্যান্ডের দ্বারা সেক্সুয়াল এক্সপ্লয়েটেশন যৌন নির্যাতনের শিকার হয় এবং হাই রিস্ক বিহেভিয়ার্স এবং উচ্চ ঝুঁকির যে বিহেভিয়ার আচরণের মুখোমুখি সে হতে পারে। অর্থাৎ তার মধ্যে বড় ধরনের মানসিক বৈকল্য দেখা দিতে পারে এবং তার বিহেভিয়ার প্যাটার্নটা হস্টাইল হয়ে উঠতে পারে। অর্থাৎ তার বিহেভিয়ারের মধ্যে এক ধরনের অ্যাগ্রেসিভনেস, হাই রিস্ক বিহেভিয়ারের বিভিন্ন প্রবণতা চলে আসতে পারে। ইভেন কখনো কখনো ম্যাডনেস বা মেন্টাল যে কন্ট্রোল নিজের উপর সেটা সে হারিয়ে ফেলতে পারে। হাই রিস্ক বিহেভিয়ারের মধ্যে যেটা আমি বললাম, যেমন পাগল হয়ে যাওয়া, বদমেজাজি হয়ে যাওয়া, খারাপ আচরণ করা বা জীবন সম্পর্কে হতাশ হয়ে যাওয়া, এই হাই রিস্ক বিহেভিয়ারের মুখোমুখি সে হতে পারে।
তাহলে তার ইনএবিলিটি কিন্তু তাকে ভালনারেবল করে, সহজ শিকারে পরিণত করে, বিভিন্ন নির্যাতনের দ্বারা সে সহজে আক্রান্ত হয়, সে ভালনারেবল, সেখানে দুর্বল। কিন্তু বলা হচ্ছে লস, আইনসমূহ, রাষ্ট্রের আইনসমূহ, কাস্টমস, প্রথাসমূহ অ্যান্ড প্র্যাকটিসেস, সমাজের যে চর্চাসমূহ অর্থাৎ সমাজের যে প্রচলিত প্র্যাকটিসগুলো আছে, প্রথা এবং তোমার আচার আচরণ বিধিগুলো আছে, এই তিনটা জিনিস লস, কাস্টমস অ্যান্ড প্র্যাকটিসেস, সামাজিক রীতিনীতি, কাস্টমস অ্যান্ড প্র্যাকটিসেস এবং সমাজের যে আইন লস মে অলসো অ্যাফেক্ট, সেটাও অ্যাফেক্ট করতে পারে অ্যাডোলেসেন্টস, কিশোর কিশোরীদের। অর্থাৎ কিশোর কিশোরীদের জীবনে সামাজিক আইন এবং কাস্টমস অ্যান্ড প্র্যাকটিসেস, রীতিনীতি বা প্রথাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, তাদেরকে অ্যাফেক্ট করতে পারে, প্রভাবিত করতে পারে, ডিফারেন্টলি, ভিন্নভাবে প্রভাবিত করতে পারে দেন হতে অ্যাডাল্টস, পূর্ণবয়স্ক ব্যক্তিদের তুলনায়। অর্থাৎ রাষ্ট্রের ল, রাষ্ট্রের বা সমাজের কাস্টম অ্যান্ড প্র্যাকটিসেস, রীতিনীতি, প্রথা ইত্যাদি অ্যাডাল্টকে একভাবে এফেক্ট করে, প্রভাবিত করে, পূর্ণবয়স্ক ব্যক্তিকে একভাবে প্রভাবিত করে, আবার যাদের বয়স 13 থেকে 18 মধ্যে তাদেরকে ডিফারেন্টলি তোমার এফেক্ট করে, প্রভাবিত করে। সেটা কেমন বলা হচ্ছে, ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ বলা যায় লস অ্যান্ড পলিসিস, লস আইনসমূহ এবং পলিসিস নীতিসমূহ অফেন প্রায় রেস্ট্রিক্ট করে, বাধাগ্রস্ত করে অ্যাডোলেসেন্টস অ্যাক্সেস, অ্যাডোলেসেন্টসদের, কিশোর কিশোরীদের অ্যাক্সেস, প্রবেশাধিকারকে বাধাগ্রস্ত করে, রেস্ট্রিক্ট করে। কোথায় অ্যাক্সেস করাটা, প্রবেশ করাটা রেস্ট্রিক্ট করে, বাধাগ্রস্ত করে? টু রিপ্রোডাক্টিভ হেলথ ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস, তাকে রিপ্রোডাক্টিভ হেলথ, রিপ্রোডাক্টিভ মানে সন্তান জন্ম দেওয়া, হেলথ মানে স্বাস্থ্য, অর্থাৎ রিপ্রোডাক্টিভের ভালো বাংলা আমরা করতে পারি প্রজনন। রিপ্রোডাক্টিভ হেলথ, প্রজনন স্বাস্থ্য, সন্তান জন্মদানের যে স্বাস্থ্য সম্পর্কিত যে ইনফরমেশন, তথ্য অ্যান্ড সার্ভিস, সেবা, সেইটা অ্যাক্সেস করার ক্ষেত্রে, পাওয়ার ক্ষেত্রে রেস্ট্রিক্ট তৈরি করতে পারে, বাধা তৈরি করতে পারে। অর্থাৎ 13 থেকে 17 বছর বয়সী বা 18 বছর বয়সী, যার বয়স 18 ক্রস করে নাই, এমন কেউ যদি তোমার হসপিটালে যায়, ক্লিনিকে যায়, যে আমি রিপ্রোডাক্টিভ হেলথ, প্রজনন স্বাস্থ্য, বার্থ কন্ট্রোল সম্পর্কে ইনফরমেশন চাই, তথ্য চাই, বা এই সম্পর্কিত যে সার্ভিস আছে, সেবা আছে, তো আমি সেটা পেতে চাই, এবং স্পেশালি যেটা বলেছে, স্পেশালি হোয়েন দে আর আনম্যারিড, বিশেষত তারা যদি আনম্যারিড থাকে, অবিবাহিত থাকে, তাহলে কিন্তু তারা হসপিটালে, ক্লিনিকে গেলে এই যে রিপ্রোডাক্টিভ হেলথ, তোমার সন্তান ধারণ সম্পর্কিত যে তোমার স্বাস্থ্য সেবা এবং স্বাস্থ্য সম্পর্কিত যে ইনফরমেশন, তথ্য এবং সার্ভিস, সেবা, সেটা কিন্তু সে হসপিটালে পায় না, বরং সেখানে গিয়ে এই কথা বললে তাকে অপমান করা হয়। অর্থাৎ তুমি নিজের কথা চিন্তা করে দেখো যে তোমার বয়স আজকে 16-17, তুমি এইচএসসি লেভেলের স্টুডেন্ট, তুমি যদি লোকাল কোনো হসপিটাল বা ক্লিনিকে গিয়ে বলো যে আমি এই কিশোর কিশোরীদের বা এই বয়সে আর্লি ম্যারেজ রিলেটেড সেক্সুয়াল রিলেশনশিপ এবং হেলথ রিস্ক সম্পর্কে জানতে চাই, আমি বার্থ কন্ট্রোল সম্পর্কে জানতে চাই, তোমাকে কিন্তু ধমকে ওরা বের করে দিবে। তাহলে দেখা যাচ্ছে যে যার বয়স 18-এর উপরে, 18-এর উপরে, সে যদি হসপিটালে গিয়ে এই তথ্যগুলো চায়, এই সম্পর্কিত সার্ভিস চায়, তাকে কিন্তু সেই সেবাটা দেয়া হয়, কিন্তু 18-র নিচে হলে দেয়া হয় না। ইন এডিশন, অধিকন্তু, ইভেন, এমনকি, হোয়েন সার্ভিসেস ডু এক্সিস্ট, এমন হতে পারে, ইভেন এমনকি, হোয়েন যখন সার্ভিস অর্থাৎ সেবাসমূহ এক্সিস্ট করছে, সেবাসমূহের অস্তিত্ব আছে, অর্থাৎ তুমি হসপিটালে গেলে এই স্বাস্থ্যসেবাগুলো পাবে, প্রোভাইডারের অ্যাটিটিউডস, স্বাস্থ্যসেবা প্রদান করে, যে প্রোভাইড কর মানে প্রদান করা, প্রোভাইডার মানে প্রদানকারী, স্বাস্থ্যসেবা প্রদানকারী যে ডক্টর নার্সরা আছে, তাদেরকে আমরা এখানে বলতে পারি হেলথ সার্ভিস প্রোভাইডার্স। এই প্রোভাইডারদের যে অ্যাটিটিউডস, দৃষ্টিভঙ্গি অ্যাবাউট অ্যাডোলেসেন্টসদের অ্যাবাউট সম্পর্কে, কিশোর কিশোরীদের সম্পর্কে, ডক্টর এবং নার্স, এই হেলথ সার্ভিস প্রোভাইডারদের যে অ্যাটিটিউড, দৃষ্টিভঙ্গি, সেটা অফেন প্রায় পোজ করে, বাধাগ্রস্ত করে। কি বাধাগ্রস্ত করে? এইটা একটা পোজ তৈরি করে, সিগনিফিক্যান্ট অর্থাৎ গুরুত্বপূর্ণ বা ধর্তব্যের মধ্যে পড়ে এমন ব্যারিয়ার, বাধা তৈরি করে টু দ্য ইউজ অফ দিস সার্ভিসেস, এই সার্ভিসগুলো ইউজ করার ক্ষেত্রে হেলথ সার্ভিস প্রোভাইড করে যে ডক্টর নার্সরা, তাদের যে অ্যাটিটিউড অ্যাডোলেসেন্টসদের সম্পর্কে, তাদের যে দৃষ্টিভঙ্গি, তা বাধা তৈরি করে তাদেরকে এই হেলথ সার্ভিসগুলো পাওয়ার ক্ষেত্রে। অর্থাৎ সোজা কথা, তোমার বয়স কম বলে, তোমার বয়স 18-র নিচে বলে, 13 থেকে 18-র মধ্যে বলে, তোমাকে কিন্তু হসপিটালে গেলেই তুমি এই রিপ্রোডাক্টিভ হেলথ রিলেটেড সার্ভিস এবং ইনফরমেশন তুমি পাবে না। হেলথ সার্ভিস অনেক সময় এক্সিস্ট করলেও, থাকলেও, ডক্টর নার্সদের অ্যাটিটিউড, দৃষ্টিভঙ্গি, মনোভঙ্গির কারণে তুমি তা থেকে বঞ্চিত হতে পারো। আশা করি তুমি বুঝতে পেরেছ।
Last paragraph. Adolescents depend on their families, their communities, schools, health services, and their workplaces to learn a wide range of skills that can help them to cope with the pressures they face and make a successful transition from childhood to adulthood. ইটস এ লং সেন্টেন্স, আমরা ভেঙে ভেঙে পড়ি। অ্যাডোলেসেন্টসরা, কিশোর কিশোরীরা যাদের বয়স 13 থেকে 18-র মধ্যে, তারা ডিপেন্ড অন, নির্ভর করে, কাদের উপর নির্ভর করে? দেয়ার ফ্যামিলিজ, তাদের পরিবারের উপর নির্ভর করে। অর্থাৎ সোজা করার কথা, তারা সোশ্যাল ইনস্টিটিউশনসগুলো, সামাজিক প্রতিষ্ঠানগুলোর উপর নির্ভর করে। সেই সামাজিক প্রতিষ্ঠানগুলো 1 নম্বরে আসে তাদের ফ্যামিলি, পরিবার। পরিবার কিন্তু একটা সামাজিক প্রতিষ্ঠান, সোশ্যাল ইনস্টিটিউশন, তার উপর সে নির্ভর করে। সে নির্ভর করে দেয়ার কমিউনিটিস, তার যে সোসাইটি, কমিউনিটি আছে, তার উপর সে নির্ভর করে। অর্থাৎ সে যখন তার বাড়িতে আছে তখন সে তার সোসাইটি, ওই পাড়ার ওই পরিবেশের উপর সে নির্ভর করে। সে যখন স্কুলে আসে তখন সে স্কুল কমিউনিটির উপর নির্ভর করে। সে যখন কলেজে আসে কলেজ কমিউনিটির উপর নির্ভর করে। স্কুলের উপর সে নির্ভর করে। হেলথ সার্ভিস প্রোভাইড করে যে তোমার হসপিটাল বা ক্লিনিকগুলো, সেই হেলথ সার্ভিসের উপর সে নির্ভর করে। আর সে নির্ভর করে দেয়ার ওয়ার্ক প্লেসেস, তাদের কর্মক্ষেত্রের উপর নির্ভর করে। অর্থাৎ 13 থেকে 18 বছর বয়সী অনেক অ্যাডোলেসেন্টস, কিশোরীরাই কিন্তু বিভিন্ন ফুল টাইম পার্ট টাইম জব করে এবং সেই ক্ষেত্রে তারা ওয়ার্ক প্লেস বা কর্মস্থলের উপর নির্ভর করে। এবং এই যে তারা ফ্যামিলি, কমিউনিটি, স্কুল, হেলথ সার্ভিস এবং ওয়ার্ক প্লেসের উপর নির্ভর করে, কিসের জন্য নির্ভর করে? টু লার্ন, শিখতে। কি শিখে? এ ওয়াইড রেঞ্জ অফ, বিভিন্ন ধরনের স্কিলস, দক্ষতা সেখানে শেখে। যে স্কিলগুলো সে শিখে, সেই স্কিলগুলো দ্যাট ক্যান হেল্প দেম, তাদেরকে হেল্প করে। এই স্কিলগুলো এই অ্যাডোলেসেন্টস, কিশোর কিশোরীদের হেল্প করে। যে স্কিলগুলো তারা ফ্যামিলি, কমিউনিটি, স্কুল, কলেজ, হেলথ সার্ভিস এবং ওয়ার্ক প্লেস থেকে শিখে, সেই স্কিলগুলো তাদেরকে হেল্প করে টু কোপ উইথ, নিজেকে মানিয়ে নিতে। কোপ করা মানে মানিয়ে নেওয়া, খাপ খাওয়ানো, নিজেকে খাপ খাওয়াতে সহায়তা করে। কিসের সাথে? উইথ দ্য প্রেশার, সেই প্রেশারগুলো মোকাবেলা করতে তাকে হেল্প করে। যে প্রেশারগুলো দে ফেস, তারা মোকাবেলা করে। যে প্রেশারগুলো তারা সোসাইটিতে, পরিবারে, কর্মক্ষেত্রে মোকাবেলা করে, সেইগুলো মোকাবেলা করার জন্য তারা সেখান থেকে যে স্কিলগুলো শিখে, দক্ষতাগুলো শেখে, সেগুলো তাদেরকে হেল্প করে। অ্যান্ড মেক আ সাকসেসফুল ট্রানজিশন, এবং তাদের একটা সাকসেসফুল, সফল ট্রানজিশন হয়। অর্থাৎ তোমার উত্তরণ ঘটে, পরিবর্তন ঘটে ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড, এবং তারা সাকসেসফুলি চাইল্ড থেকে অ্যাডাল্টে পরিণত হয়। চাইল্ডহুড অর্থাৎ শৈশব থেকে সে অ্যাডাল্টহুড, পূর্ণবয়স্ক ব্যক্তিতে পরিণত হয়, পূর্ণ বয়সে রূপান্তরিত হয়। তাহলে দেখা যাচ্ছে যে 13 থেকে 18 বছর বয়সী একজন কিশোর কিশোরী, অ্যাডোলেসেন্ট, সে তার ফ্যামিলি, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, তার যে সোশ্যাল কমিউনিটি, তার যে ওয়ার্ক প্লেস, তার যে হেলথ সার্ভিস প্রোভাইডার্স, তাদের কাছ থেকে এমন দক্ষতা শিখতে শুরু করে যা তাকে সমাজে খাপ খাওয়াতে এবং প্রেশারগুলো অতিক্রম করতে তাকে সহায়তা করে, এবং ফলশ্রুতি তার একটা সফল একটা ট্রানজিশন, উত্তরণ, চেঞ্জ হয় চাইল্ড থেকে অ্যাডাল্টে। আশা করি তুমি বুঝতে পেরেছ। প্যারেন্টস, মেম্বার্স অফ দ্য কমিউনিটি, service providers and social institutions have the responsibility to both promote adolescent development and adjustment and to intervene effectively when problems arise. তো দেখো কি বলছে, ইট ইজ অলসো লং সেন্টেন্স, লাস্ট সেন্টেন্স। প্যারেন্টস, বাবা মায়েরা অর্থাৎ ফ্যামিলি, মেম্বার্স অফ দ্য কমিউনিটি, কমিউনিটি মানে সোসাইটির সদস্যরা, মেম্বাররা, সার্ভিস প্রোভাইডার্স, সেবাদানকারীরা, অর্থাৎ সেটা শিক্ষা সেবা হতে পারে, স্বাস্থ্যসেবা হতে পারে, অর্থাৎ সেটা টিচার, লেকচারার, প্রফেসর বা ডক্টরস, নার্সরা হতে পারে, অ্যান্ড সোশ্যাল ইনস্টিটিউশনস, এবং অন্যান্য যে সামাজিক প্রতিষ্ঠানগুলো আছে, সেটা তোমার অফিসের বস হতে পারে বা তোমার কর্মক্ষেত্রে তোমার যে মালিক আছে তিনি হতে পারে। এরা হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি, তাদের একটা দায়িত্ব আছে। সোজা কথা, পরিবার, সমাজ, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তোমার কর্মক্ষেত্রের যে তোমার যে বস, তাদের একটা রেসপন্সিবিলিটি আছে, দায়িত্ব আছে। দুই ক্ষেত্রে, বোথ প্রমোট অ্যাডোলেসেন্টস ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট, তারা প্রমোট করবে, সহায়তা করবে। কি প্রমোট করবে?
কি হেল্প করবে? যাতে অ্যাডোলেসেন্টরা, কিশোর কিশোরীরা তাদের যে ডেভেলপমেন্টটা, বিকাশটা যাতে নিশ্চিত হয় এবং তারা যাতে সোসাইটিতে অ্যাডজাস্ট করতে পারে নিজেকে, তাদের যাতে অ্যাডজাস্টমেন্ট হয়, তারা যাতে মানিয়ে নিতে পারে সমাজের তারা যাতে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে, এইগুলো নিশ্চিত করা এই তোমার ওই কমিউনিটি বা সোশ্যাল ইনস্টিটিউশনগুলোর সাথে রিলেটেড লোকদের দায়িত্ব। আর তাদের দ্বিতীয় দায়িত্ব হলো টু ইন্টারভেন, ভূমিকা রাখা ইফেক্টিভলি, কার্যকরভাবে যখন সমস্যাগুলো তৈরি হয়। অর্থাৎ এই কিশোর কিশোরীদের জীবনে যদি কোনো সমস্যা তৈরি হয়, সেই প্রবলেমগুলো তারা যাতে ইফেক্টিভলি, কার্যকরভাবে তারা যাতে ফেস করতে পারে এবং সেই ক্ষেত্রে ইন্টারভেন করা, হস্তক্ষেপ করা, অর্থাৎ পজিটিভ ইন্টারভেন করা, ইতিবাচক হস্তক্ষেপ করা এবং ভূমিকা রাখাটাও কিন্তু তোমার এই সমাজের এই অ্যাডাল্ট যারা আছে তাদের একটা দায়িত্ব, রেসপন্সিবিলিটি। তাহলে আমরা এখানে পড়লাম যে অ্যাডোলেসেন্টসরা যে স্কিলগুলো শিখে সমাজে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার জন্য, সেগুলো শিখে পরিবার এবং সমাজের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এবং সেই সামাজিক প্রতিষ্ঠানগুলোর সাথে জড়িত যে অ্যাডাল্ট ব্যক্তিরা আছে তাদের কিন্তু একটা বড় ভূমিকা আছে এই কিশোর কিশোরীদের জীবনে প্রবলেমগুলো ফেস করতে হেল্প করার জন্য এবং তারা যাতে অ্যাডজাস্ট করতে পারে, তাদের ডেভেলপমেন্ট এবং গ্রোথটা যাতে নিশ্চিত হয় সেটা নিশ্চিত করা। তা আশা করি তুমি সিন কম্প্রিহেনশনটা বুঝতে পেরেছো। তুমি এই লাস্ট 3টা প্যারাগ্রাফ ইউনিট 6 লেসন 2 এর এটা তুমি বের করে রাখো, দ্য স্টর্ম অ্যান্ড স্ট্রেস অ্যাট অ্যাডোলেসেন্সের। ফলে তোমার কী হবে, এটা ইউনিট 6 লেসন 1 এর লাস্ট 3টা প্যারাগ্রাফ, এটা তুমি একটু বের করে রাখো, দ্য স্টর্ম অ্যান্ড স্ট্রেস অ্যাডোলেসেন্সের, কারণ সেখান থেকেই তুমি এখন প্রশ্নের উত্তরগুলো খুঁজে বের করবে। প্রথম কাজ, টাস্ক 1, ফ্লোচার্ট। Make a flowchart showing the considerable risk of adolescents. অ্যাডোলেসেন্টসদের জীবনে কী কী রিস্ক আছে, ঝুঁকি আছে, সেগুলো দিয়ে আমরা এখন একটা তোমার ফ্লোচার্ট তৈরি করব। প্রথম উত্তরটা দেয়া আছে, ফেস প্রেশার, তারা প্রেশার ফেস করে টু ইউজ অ্যালকোহল, সিগারেটস অ্যান্ড ড্রাগস, সিগারেট আর অ্যালকোহল ইউজ করার জন্য তাদের উপর অনেক সময় প্রেশার তৈরি করা হয়। এটা কিন্তু একটা রিস্ক, কারণ সিগারেট, ড্রাগ এবং অ্যালকোহল তিনটাই কিন্তু এই শিশুদের শরীরের জন্য বা অ্যাডোলেসেন্টসদের কিশোর কিশোরীদের স্বাস্থ্যের জন্য খারাপ এবং এটা সব বয়সী মানুষের জন্যই খারাপ। এর বাইরে আর কি কি হেলথ রিস্ক বা তাদের সোশ্যাল রিস্ক আছে সেটা আমরা বের করব। লেটস চেক দ্য আনসার্স, লেটস স্ক্যান দ্য আনসার। চলো আমরা উত্তরগুলো স্ক্যান করি, খুঁজে বের করি টেক্সট থেকে। কনসিডারেবল রিস্ক, কী কী রিস্ক আছে? প্রথম রিস্ক আমি আন্ডারলাইন করেছি, দেখো, ফেস প্রেশার টু ইউজ অ্যালকোহল, সিগারেটস অর আদার ড্রাগস, তার অন্যান্য, এটা লেখা আছে উত্তর। দ্বিতীয় যে রিস্কটা আছে, ইনিশিয়েট সেক্সুয়াল রিলেশনশিপস, পুটিং দেমসেলস অ্যাট হাই রিস্ক অফ ইন্টেনশনাল অ্যান্ড আনইনটেনশনাল ইঞ্জুরিজ। আমরা বলতে পারি যে সেক্সুয়াল হেলথ রিস্ক, এই সময় ইনজুরির সমস্যা তৈরি হয়। আর হয় আনইনটেন্ডেড প্রেগনেন্সিস, অপ্রত্যাশিত সন্তান ধারণের সমস্যা তৈরি হয়। সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন, এই সময় বিভিন্ন যৌন রোগে আক্রান্ত হতে পারে এই কিশোর কিশোরীরা। দ্য হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস, HIV-তে আক্রান্ত হতে পারে, এইডস হতে পারে। অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড মেন্টাল হেলথ প্রবলেম, অ্যাডজাস্টমেন্ট মানিয়ে নেওয়া এবং মেন্টাল হেলথ মানসিক সমস্যা হতে পারে। সেক্সুয়াল এক্সপ্লয়টেশন, সে যৌন নির্যাতনের শিকার হতে পারে। হাই রিস্ক বিহেভিয়ার, তোমার উচ্চ ঝুঁকির বিভিন্ন খারাপ আচরণের শিকার এবং খারাপ বিহেভিয়ারের প্যাটার্ন তার মধ্যে ক্রিয়েট হতে পারে। Laws and policies often restrict adolescents' access to reproductive health information service. কখনো কখনো আইন এবং রীতিনীতির কারণে সে হেলথ সার্ভিস পায় না এবং হেলথ ইনফরমেশন পায় না। তাহলে এই রিস্কগুলো তার জীবনে আছে। তাহলে আমরা উত্তরটা এইভাবে সাজাতে পারি। দ্বিতীয় উত্তর, প্রথম উত্তর দেওয়া আছে, হাই রিস্ক অফ সেক্সুয়াল ইঞ্জুরিজ, আনইনটেন্ডেড প্রেগনেন্সিজ, অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড মেন্টাল হেলথ প্রবলেমস, সেক্সুয়াল এক্সপ্লয়টেশন, রেস্ট্রিক্টেড অ্যাক্সেস টু রিপ্রোডাক্টিভ হেলথ ইনফরমেশন সার্ভিসেস। এই প্রবলেমগুলো সে অ্যাডোলেসেন্টস, কিশোর কিশোরীরা তাদের জীবনে ফেস করে। ফ্লোচার্ট 2, মেক এ ফ্লোচার্ট শোয়িং দ্য বডিজ দ্যাট ইনফ্লুয়েন্স অ্যাডোলেসেন্টস। অ্যাডোলেসেন্টসদের জীবনে প্রভাব বিস্তার করে যে বডিগুলো আছে, অর্থাৎ সোশ্যাল ইনস্টিটিউশনগুলো বা বিভিন্ন যে তোমার ল, কাস্টমস রিলেটেড যে বডিগুলো আছে, তোমার পর্যায়গুলো আছে বা দিকগুলো আছে, সেগুলো সম্পর্কে তুমি ফ্লোচার্টটা তৈরি করবে। যেমন বলা হচ্ছে, প্রথম উত্তর দেয়া আছে, সোশ্যাল কনটেক্সট এক্সার্ট পাওয়ারফুল ইনফ্লুয়েন্স। সামাজিক যে কনটেক্সট, প্রেক্ষাপট বা অবস্থা, সেটা কিন্তু পাওয়ারফুল ইনফ্লুয়েন্স বা অর্থাৎ শক্তিশালী ভূমিকা একজন কিশোর কিশোরীর জীবনে রাখে। অর্থাৎ সমাজে ড্রাগ অ্যাডিকশন থাকলে এই বয়সে কিশোর কিশোরীরা ড্রাগে আক্রান্ত হয়ে যেতে
পারে। না পজ দ্য ভিডিও অ্যান্ড রাইট দ্য আনসার। তুমি ভিডিওটা পজ করে উত্তরগুলো লিখে ফেলো। তো আশা করি ভিডিও পজ করে তুমি উত্তরগুলো লিখেছো, খুঁজে বের করেছো। তুমি 5-10 মিনিট সময় নিয়ে তুমি উত্তরগুলো লিখেছো। এবার তোমার লেখা উত্তরগুলোর সাথে আমারটা একটু মিলিয়ে নাও। তবে তার আগে আমরা উত্তরগুলো একটু স্ক্যান করে নেই। প্রথম উত্তরটা দেওয়া আছে সোশ্যাল কনটেক্সট এক্সার্ট পাওয়ারফুল ইনফ্লুয়েন্সেস। এর বাইরে ইনফ্লুয়েন্স রাখে হলো অ্যাডাল্টস, পূর্ণবয়স্ক ব্যক্তিরা হ্যাভ ইউনিক অপরচুনিটিস, তাদের অপরচুনিটি আছে টু ইনফ্লুয়েন্স অ্যাডোলেসেন্সদের ইনফ্লুয়েন্স করে অ্যাডাল্টরা। আর ইনফ্লুয়েন্স করে লস, আইন, কাস্টমস, প্রথা অ্যান্ড প্র্যাকটিসেস, সামাজিক চর্চাসমূহ মে অলসো অ্যাফেক্ট অ্যাডোলেসেন্সদেরকে সমাজের আইন এবং রীতিনীতি, সমাজের যে কাস্টমস অ্যান্ড প্র্যাকটিসেস রীতিনীতি সেটাও কিন্তু তাদের জীবনে প্রভাব বিস্তার করে। তাদের জীবনে প্রভাব বিস্তার করে তাদের ফ্যামিলি, তাদেরকে ইনফ্লুয়েন্স করে কমিউনিটিস, তার যে সোসাইটি আছে প্রভাব বিস্তার করে, স্কুল কলেজ ইউনিভার্সিটি তার জীবনে প্রভাব বিস্তার করে, হেলথ সার্ভিস স্বাস্থ্যসেবা হসপিটাল ক্লিনিক তার জীবনকে ইনফ্লুয়েন্স করে, ওয়ার্ক প্লেস তার কর্মক্ষেত্র, সে যদি কাজের সাথে যুক্ত থাকে তাহলে কর্মক্ষেত্র তার জীবনে প্রভাব বিস্তার করে। অর্থাৎ সোজা কথা সোশ্যাল ইনস্টিটিউশনগুলো তার জীবনে প্রভাব বিস্তার করে। এই পয়েন্টগুলো দিয়ে আমরা উত্তরটা এইভাবে সাজাতে পারি। প্রথম উত্তর দেওয়া আছে। দ্বিতীয় উত্তর অ্যাডাল্টস হ্যাভ ইউনিক অপরচুনিটিস টু ইনফ্লুয়েন্স অ্যাডোলেসেন্সদের অ্যাডাল্টরা ইনফ্লুয়েন্স করে। লস, কাস্টমস অ্যান্ড প্র্যাকটিসেস মে অলসো অ্যাফেক্ট অ্যাডোলেসেন্সদেরকে আইন, সামাজিক রীতিনীতি প্রভাব বিস্তার করে। ফ্যামিলিস অ্যান্ড কমিউনিটিস তার জীবনে প্রভাব বিস্তার করে। স্কুলস অ্যান্ড হেলথ সার্ভিসও তার জীবনে, অর্থাৎ সোজা কথা এডুকেশনাল ইনস্টিটিউশনস এবং হেলথ সার্ভিস ক্লিনিক হসপিটাল তার জীবনে প্রভাব বিস্তার করে। আর তার জীবনে প্রভাব বিস্তার করে হলো ওয়ার্ক প্লেসেস কর্মক্ষেত্র অ্যান্ড দ্য সোশ্যাল ইনস্টিটিউশনস এবং অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানগুলো তার জীবনে প্রভাব বিস্তার করে। নিজের পাড়ায় যদি একটা তোমার স্পোর্টস ক্লাব থাকে তার ভূমিকাও কিন্তু কিশোর কিশোরীর উপরে পড়ে। তো এই হলো উত্তরগুলো। লাস্ট এক্সারসাইজ তুমি যেটা করবে সেটা হলো ওপেন এন্ডেড কোয়েশ্চেনের উত্তর লিখবে। আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। আমরা প্রশ্নগুলো আগে বুঝে নিই ভালোভাবে, প্রশ্নগুলো বুঝলেই তুমি উত্তরটা লিখতে পারবে। প্রথম প্রশ্ন, হাউ ডু সোশ্যাল কন্টেক্সট ক্রিয়েট pressure on many adolescents and influence their life? বলছে হাউ ডু কিভাবে সোশ্যাল কনটেক্সট সামাজিক পরিপ্রেক্ষিত ক্রিয়েট সৃষ্টি করে প্রেশার চাপ অন মেনি অ্যাডোলেসেন্টস অনেক অ্যাডোলেসেন্টস কিশোর কিশোরীর উপর সমাজের অবস্থা বা সামাজিক প্রেক্ষাপট কিভাবে ভূমিকা রাখে অ্যান্ড ইনফ্লুয়েন্স দেয়ার লাইফ এবং তার লাইফ বা জীবনকে ইনফ্লুয়েন্স করে প্রভাবিত করে। দ্বিতীয় প্রশ্ন, how does the adolescence influence the future of the adolescents? অ্যাডোলেসেন্টস বা কিশোর কিশোরীদের ফিউচারটাকে কিভাবে অ্যাডোলেসেন্স কৈশোরকালটা ইনফ্লুয়েন্স করে প্রভাবিত করে, অর্থাৎ কৈশোরকালের গুড বিহেভিয়ার ব্যাড বিহেভিয়ার কিভাবে তার ফিউচার হেলথ এবং ফিউচার ওয়েলফেয়ারটা নিশ্চিত করে। নাম্বার সি, why are adolescents different both from young children and adults? কিভাবে অ্যাডোলেসেন্টসরা কিশোর কিশোরীরা ডিফারেন্ট ভিন্ন, কাদের থেকে ভিন্ন? both উভয়, ফ্রম ইয়াং চিলড্রেন তরুণী মানে তোমার এখানে ইয়াং বলতে তরুণ না, এখানে ইয়াং চিলড্রেন বলতে তোমার 12 বছর বয়স পর্যন্ত শিশুদেরকে বোঝানো হয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি যে তোমার এই চাইল্ড বলতে আমরা বুঝবো 3 থেকে তোমার 12 বছর বয়সীদের আমরা বলবো চাইল্ড। অর্থাৎ চাইল্ড থেকে বা চিলড্রেনদের থেকে অ্যাডোলেসেন্টসরা কীভাবে ডিফারেন্ট ভিন্ন, এবং অ্যাডাল্টস পূর্ণবয়স্ক ব্যক্তি যাদের বয়স 18-র উপরে তাদের থেকে অ্যাডোলেসেন্টসরা কীভাবে ভিন্ন, কারণ অ্যাডোলেসেন্টসদের বয়স হলো 13 থেকে 18-র মধ্যে, সেটা কিন্তু অলরেডি টেক্সটে বলা হয়েছে। আর যেটা প্রশ্নে বলা হচ্ছে সেটা হলো হাউ ডাজ দিস ডিফারেন্স, কীভাবে এই ডিফারেন্সটা প্রভাবটা মেক দ্যাম ভালনারেবল, তাদেরকে ভালনারেবল সহজ শিকার বা ভিকটিমে পরিণত করে এই তাদের বয়স কম হওয়ার কারণে, অর্থাৎ তারা না শিশু না পূর্ণবয়স্ক, এই কারণে তারা কি সমস্যার সম্মুখীন হয়। মূলত তোমার 2টা সমস্যার সম্মুখীন হয়, ড্রাগ অ্যাডিকশন আর একটা হলো আর্লি ম্যারেজ। নাম্বার ডি, হাউ ডু লস, কাস্টমস অ্যান্ড প্র্যাকটিসেস অ্যাফেক্ট অ্যাডোলেসেন্টস, কীভাবে লস, আইন, কাস্টমস অ্যান্ড প্র্যাকটিসেস সামাজিক রীতিনীতি এবং প্রথা অ্যাফেক্ট করে প্রভাবিত করে অ্যাডোলেসেন্টসদের কিশোর কিশোরীদের কীভাবে রাষ্ট্রের আইন এবং রীতিনীতি তাদের জীবনকে প্রভাবিত করে। নাম্বার ই, হোয়াই ডু দ্য অ্যাডোলেসেন্টস ডিপেন্ড অন দ্য সোশ্যাল ইনস্টিটিউশনস, কেন অ্যাডোলেসেন্টস কিশোর কিশোরীরা ডিপেন্ড করে নির্ভর করে দ্য সোশ্যাল ইনস্টিটিউশনস সামাজিক প্রতিষ্ঠানগুলোর উপর তারা কেন নির্ভর করে। এটা লাস্ট প্যারাগ্রাফে আছে যে সোশ্যাল ইনস্টিটিউশনস, ফ্যামিলি, কমিউনিটি, ওয়ার্ক প্লেস, স্কুল, কলেজ, হেলথ সার্ভিসগুলোর উপর
কেন কিশোর কিশোরীরা নির্ভর করে, তারা সেখান থেকে বিভিন্ন স্কিল শেখে, তাই তো। অ্যান্ড হোয়াট আর দ্য রেসপন্সিবিলিটিস অফ দ্য সোশ্যাল ইনস্টিটিউশনস টু দ্য অ্যাডোলেসেন্টস, এবং অ্যাডোলেসেন্টসের যে জীবনে তোমার এই অ্যাডাল্ট পূর্ণবয়স্ক ব্যক্তিদের, বিশেষত যারা বিভিন্ন সোশ্যাল ইনস্টিটিউশন সামাজিক প্রতিষ্ঠানে কাজ করে, তাদের কি কি ভূমিকা আছে। অর্থাৎ সোজা কথা, ফ্যামিলি মেম্বার, প্যারেন্টস, তারপরে তোমার সার্ভিস প্রোভাইডার্স, অন্যান্য হেলথ ইনস্টিটিউশনসের সাথে জড়িত লোক যারা আছে, তাদের কি ইনফ্লুয়েন্স, প্রভাব, বা তাদের কি রেসপন্সিবিলিটি আছে এই অ্যাডোলেসেন্টসদের ব্যাপারে। অ্যাডোলেসেন্টসদের বিষয়ে পূর্ণবয়স্ক ব্যক্তি যারা বিভিন্ন সোশ্যাল ইনস্টিটিউশনে কাজ করে, তাদের দায়িত্ব কী সেই সম্পর্কে তুমি লিখবে। না, পজ দ্য ভিডিও অ্যান্ড রাইট দ্য আনসার। তুমি ভিডিও পজ করে উত্তরগুলো লিখে ফেলো। তুমি সময় পাবে 15 মিনিটস, 15 মিনিট সময় তুমি পাবে। তা আশা করি ভিডিও পজ করে তুমি উত্তরগুলো লিখেছো। তোমার লেখা উত্তরগুলোর সাথে আমার লেখা উত্তরগুলো তুমি এবার মিলিয়ে নাও। এখানে উত্তরগুলো দেওয়া আছে, তুমি এটার একটা স্ক্রিনশট নাও এবং এই উত্তরগুলো তুমি তোমার লেখা উত্তরগুলোর সাথে কাইন্ডলি মিলিয়ে নেবে। এবং তুমি যে স্ক্রিনশট রাখবে সেটা যদি তুমি একটু জুম করে নাও, তাহলে লেখাটাও আরও বড় দেখাবে। আজকে তাহলে এই পর্যন্তই থাকুক। হ্যাভ আ নাইস টাইম, গুড লাক।